একজন বাহিনীর প্রধান যখন বানানো হয়, তার কিন্তু পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে বলে আমি শুনেছি, আমি জানি না এটা কতটুকু সত্য। তো একটি পরিবারে একজন সেনা প্রধান, তার চার ভাই, তিন ভাই হচ্ছে একদম 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 স্বীকৃত সন্ত্রাসী। একজনের মৃত্যুদণ্ড আছে আর দুজনের আছে যাবজ্জীবন কারাদণ্ড। সেই পরিবারের একজন মানুষকে সেনাবাহিনীর মতো একটি সেন্সিটিভ বাহিনীর সেই বাহিনীর প্রধান এমন একটি সন্ত্রাসী ফ্যামিলি থেকে কিভাবে হলো, সেই প্রশ্ন কিন্তু আমার আছে। এই ধরনের দুর্নীতি হলে সাধারণ মানুষের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, সিস্টেমের ক্ষতি হয় এবং আমাদের অর্থনীতির ক্ষতি হয়। ব্যাপক দুর্নীতির কারণে জনগণের যে সেবা পাওয়ার কথা সেটি কিন্তু আমরা দিতে পারছি না। জনসেবায় যে অর্থ আমরা আরো বেশি ব্যয় করতে পারতাম, সেটি বড় দুর্নীতির কারণে সেটি আমরা পারছি না। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার জব্দ করেছে জমি, আমরা জানি তার সম্পদ সব জব্দ করেছে, সেটা 23 মে করেছে। কিন্তু গতকাল অর্থাৎ 26 মে আবার নতুন করে জব্দ করেছে প্রায় 276 বিঘা জমি এবং 4টা ফ্ল্যাট, যেটা কিনা একই দিনে কিনা হয়েছে। এবং তার অবসর যাওয়ার বলা যায় যে 6 মাসের মধ্যে এই 4টা ফ্ল্যাট একই দিনে কিনেছে তার স্ত্রী এবং এক মেয়ের নামে। তো যার জন্য আবার দুদক এগুলোকেও জব্দ করেছে এবং এই নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এবং এট দ্য সেম টাইম আরেকটা যেটা আলোচনা হচ্ছে সেটা হলো যে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ, যে তার স্যাংশনের পরে এখন অর্থমন্ত্রীকে বলা হয়েছিল যে এই সেনা প্রধান এবং বেনজির আহমেদ পুলিশ প্রধানের ব্যবস্থা নেওয়া হবে কিনা, সরকার নিচ্ছে না। তখন তিনি বলছে সরকার না নিলেও সেনাবাহিনী নেবে, পুলিশ নেবে, কিন্তু তারা দুইজনই কিন্তু সাবেক। সাবেকদের কি আসলে এই সংস্থাগুলি ব্যবস্থা নিতে পারে? তো এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উত্থাপন করছি। প্রথমে আমি জুল্লাহ সালাম আপনার কাছে যাচ্ছি। জি, জুল্লাস ভাই বলেন। জি, ধন্যবাদ আপনাকে। না, দুটো বিষয় তো সরকারকে, আসলে সরকার তো দুদক যদি এখন এগুলো নিয়ে কাজ করে, কোর্ট যদি সেটা প্রপারলি প্রসিডিওর মেনটেন করে, পুলিশ যদি তদন্ত করে, তাহলে তো তারা সরকারেরই অংশ। সরকার তো আর অন্য কিছু না। যে বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে আসলে এই ধরনের বিষয়গুলো আমাদের সমাজে নানাভাবে বেড়ে উঠেছে, বেড়ে উঠছে এবং নানা রকম নেগেটিভ প্রবণতা আমরা দেখতে পাই, যার মাধ্যমে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেখানে ক্ষমতার অপব্যবহার করার নানা রকম। আমরা জানি না যে ওনারা সত্যিকার অর্থে অপরাধী কি অপরাধী না, যেহেতু কোর্টে এখনো বিচার হয়নি। যদি বিশ্বাসযোগ্যভাবে সে বিচার হয়, তদন্ত হয়, তাহলে তখন আমরা অপরাধী হিসেবে বলতে পারবো। কিন্তু যে প্রবণতাটি আমাদের এখানে লক্ষ্য করা যায়, যে ক্ষমতার অপব্যবহার করে নানা স্তরে, সেটা ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার লোকজন নানাভাবে যেটাকে এই হঠাৎ করে আহ, আহ, মানে অনেক বিত্তশালী হয়ে যাওয়ার যে প্রবণতা, এটা এটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা সবসময় ছিল। কিন্তু এটি সাম্প্রতিক সময়ে বা বিগত 1-2 দশকে বা তার আগে আমরা দেখতে পেয়েছি যে এটা উৎকট ভাবে, খুব বৃষ্টিভাবে সামনে আসছে বিষয়গুলো। সো ধরেই নেওয়া হয় যে যারা চেয়ারে থাকেন, তিনি রাজনীতিবিদ হন, তিনি পুলিশ হন, তিনি আহ, ম- আহ, অন্য কোনো মন্ত্রী হন, অন্য কোনো বড় পদে বা আমলা হন, সেই চেয়ারে থেকে যখন এটা হয়ে যায়, তখন তার মানে হচ্ছে সেখানে জবাবদিহিতার অভাব থাকে, ট্রান্সপারেন্সির অভাব থাকে এবং গুড গভর্নেন্সের অভাব থাকার কারণে এই ধরনের বিষয়গুলো হয়। তো সেই জায়গা থেকে আমাদের বিষয়টি দেখতে হবে। আজকে বেনজির সাহেবের নাম এসছে, আহ, আহ, বা সাবেক সেনাপ্রধানের নাম এসছে, নানাভাবে আসছে নানা কিছু নিয়ে। তো সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, বা সেটা নিরঙ্কুশ হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ, সেটাও আমি বলছি না, কারণ সেটা প্রক্রিয়াগত বিষয়। কিন্তু এই প্রবণতাটিতে আমাদের সামনে দেখতে পাচ্ছি, এবং ব্যবসায়ীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ী আছেন, তারা হঠাৎ করে তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে, সব ধরনের ডিসিশন মেকিং এ তারা আছেন এবং তাদের নিয়ন্ত্রণে সমস্ত কিছু। সো এটি আহ, এর আগেও আমরা দেখেছি বিএনপির আমলেও এই ধরনের নানা রকম অভিযোগ এসেছে এবং পরবর্তীতে এই আওয়ামী লীগের যে লম্বা সময় ধরে বিভিন্ন সময় এসব অভিযোগ এসছে এবং সামনে এসছে। তো এগুলো যেটা হচ্ছে যে আমাদের এখানে এক ধরনের
এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে, একটা চক্র তৈরি হয়েছে, যারা ক্ষমতাকে ব্যবহার করে অথবা ক্ষমতার সুবিধা নিয়ে অথবা কানেকশনকে ব্যবহার করে এক হুম ধরনের একটা একটা কালচার তৈরি হয়েছে, যেটা যেটা খুবই দুঃখজনক, যেটা হওয়া উচিত না। এতে কি হয়, এই ধরনের দুর্নীতি হলে সাধারণ মানুষের জন্য এটা আহ, ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, সিস্টেমের ক্ষতি হয়, এবং আমাদের অর্থনীতির ক্ষতি হয়। একটা অর্থনীতির, আমাদের জিডিপির একটা বিরাট অংশ এই দুর্নীতির কারণে কিন্তু মানে নষ্ট নষ্ট হয়ে যায়। যেটা উন্নয়নে হুম যাওয়ার কথা, যেটা মানুষের সেবায় যাওয়ার কথা, সেটা যাচ্ছে না, এবং তাতে সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, নেপোটিজম বাড়ছে, স্বজনপ্রীতি বাড়ছে, ক্ষমতাকে ব্যবহার করে আইন ভাঙার প্রবণতা বাড়ছে, এবং এক ধরনের দানবীয় একটা চর্চার দিকে পুরো সিস্টেমটা চলে যায়, যেটি যেটি কোনো অংশে কোনোভাবেই সেটিকে সমর্থন করতে পারি না, এবং সমর্থনযোগ্য নয়। এবং তাতে সর্বশেষে গিয়ে কি হয়, রাজনীতি আক্রান্ত হয়। আপনি দেখবেন যে উপজেলা নির্বাচন বা জাতীয় নির্বাচন, একটা বিরাট অংশ যাদের অর্থবিত্ত আছে, বলছি না যে অর্থবিত্ত থাকলে রাজনীতি করা যাবে না, কিন্তু অর্থবিত্ত যখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা হয়, তখন সেই প্রবণতাটি অত্যন্ত খারাপ, এবং সেই প্রবণতাটি আমরা খুব দেখতে পাচ্ছি, এবং দিনে দিনে সেটা বাড়ছে বলে মনে হচ্ছে। হুম আরেকটা যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে সাবেকদেরকে নিয়ে এখন কথা হচ্ছে, এটা নিয়ে আমি তো বেশ ওই যে পত্রিকাগুলি নিউজ পড়তে গেলে কমেন্টস গুলি পড়ি। কমেন্টস গুলির মধ্যে কিন্তু আমি খুব মজার মজার তথ্য পাই। যেমন একটা তথ্য এই নিউজগুলির মধ্যে আমি দেখলাম, বলছে যে বর্তমানে যারা আছে তাদের গুলিও এখন আসলে খোঁজা উচিত যে তারা কি করছে। তো এই যে বিশ্বাসহীনতা, মানে মানুষের আর এদের উপরেও বিশ্বাস নাই, তাহলে চলবে কি করে দেশ? যাই হোক, আমি ইলিয়াস ভাই আপনার কাছে যাচ্ছি। আপনি জুলাসের কথা শুনলেন, আমার শঙ্কার কথাও শুনলেন, আপনার কথা আমরা শুনতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে বা আমার সহ আলোচক জুলহাস আলম। তিনি চমৎকার করে বলেছেন, নতুন করে কিছু বলার নেই আসলে। এটি আমাদের জন্য লজ্জাজনক। আমাদের দেশের ভাবমূর্তি বাইরে নষ্ট হচ্ছে। জনমনে একটি ধারণা হচ্ছে যে দেশ বুঝি দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আসলে তাই তো। আমার এখন যে অবস্থা দৃষ্টি দেখছি, যে এই বিশেষ করে বেনজির আহমেদ সাহেবের যে বিষয়গুলো এসেছে, যে এত সম্পদ তিনি করেছেন, এ প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে তিনি যে সম্পদ গুলো করেছেন, এটি কিন্তু একদিনই করেন। আর এই যে অভিযোগ উঠেছে, জুনার যদিও বলেছেন যে এটি এখনো প্রমাণিত হয় না, না এই এই অভিযোগে নিশ্চয়ই কোনো না কোনো সত্যতা আছে, না হলে তো হঠাৎ করে এত আইজিপি ছিলেন, হঠাৎ করে ওনারটা সামনে আসলো কেন? যদিও তিনি 14 এবং 18 যে নির্বাচন হয়েছে, নির্বাচন নামে যে বাংলাদেশের মানুষের সাথে প্রহসন হয়েছে এক ধরনের, সেই সেই আলোচনায় আর যাবো না। সেখানে তার বিরাট ভূমিকা ছিল, এটি সবাই জানে। সুতরাং তিনি এই দুর্নীতি তো একদিনে করেননি, তিনি দীর্ঘদিন দুর্নীতি করেছেন। এখন যে প্রমাণিত হচ্ছে, কারণ তিনি যে সম্পদ গড়েছেন এটি হঠাৎ করে কিন্তু গড়া যায় না। এবং আমি যতদূর জানি, এইসব বড় পদে যারা থাকেন তাদের ব্যাপারে কিন্তু সবসময় এক ধরনের, তারা কিন্তু এক ধরনের কি বলে, যে তাদের ব্যাপারে তদন্ত করা হয়, জানা হয় যে কি তারা করছেন, বা সবসময় গোয়েন্দা লেগে থাকে। কিন্তু আগেও তার পেছনে এখন, কালকে টকশোতে একজন বলেছেন যে এখন কোনো ভাগাভাগি নিয়ে বোধহয় দ্বন্দ্ব হয়েছে, যে কারণে তারটি আলোয় এসছে। এবং আলোয় আসার কারণে একটি পত্রিকায় রিপোর্ট হয়েছে, এবং এখন আপনি দেখবেন যে গণমাধ্যমে আসার পরে তার ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখন যেটুকু নেওয়া হচ্ছে। যদিও তার শেষ পর্যন্ত কি হয় আমরা জানি না, কারণ এদেশে ফাঁসির আসামিও মুক্ত হয়ে যায় প্রেসিডেন্টের মার্চি বা অন্যান্য আইনের মাঠ পাশ দিয়ে। তার ব্যাপারে কতটুকু হয় সেটি কিন্তু আমাদের সেই পর্যন্ত ওয়েট করতে হবে। বাট এই দৃষ্টান্ত যেন বাংলাদেশে আর না হয়, কারণ আমরা আগেই বলেছি, আমরা সবাই জানি একটি ছোট দেশ। যুবরাজ খুব চমৎকার কথা বলেছেন যে ব্যাপক দুর্নীতির কারণে জনগণের যে সেবা পাওয়ার কথা সেটি কিন্তু আমরা দিতে পারছি না। জনসেবায় যে অর্থ আমরা আরো বেশি ব্যয় করতে পারতাম, সেটি বড় দুর্নীতির কারণে সেটি আমরা পারছি না। এবং এখানে আরেকটি বিষয় কিন্তু আছে, তিনি বিদেশে কি কি সম্পদ করেছেন বা আদৌ করেছেন কিনা সেটি কিন্তু আমরা এখনো জানি না। তার দেশেরটাই শুধু হয়েছে। আমাদের দেশে যারা দুর্নীতি করেন, বড় অঙ্কের টাকা অর্থ দুর্নীতি করেন, তাদের কিন্তু প্রমাণিত আছে বাইরে টাকা পাচার করা, পাচার করে সম্পদ অর্জন করা। যেমন আমরা জানি, সাম্প্রতিককালে ব্যাপক আলোচিত হচ্ছে যে কানাডায় বেগম পাড়া, তারপর দুবাইতে আমরা দেখলাম কিছুদিন আগে যে প্রচুর হুম অর্থ আছে, মালয়েশিয়ার সেকেন্ড হোম করছে, নানা জায়গায় টাকার ইয়ে করছে। সেটি কিন্তু তার কাছে তিনি কতটা করেছেন এটি এখনো আমরা জানি না, কিন্তু আশা করি সেগুলোও বের হবে।
আর জেনারেল আজিজ সম্পর্কে যে যে রিপোর্ট এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারপর পর নিষেধাজ্ঞা দেওয়ার পরেই কিন্তু বিষয়টি আলো এসেছে। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আল জাজিরা যে রিপোর্টটি করেছিল 2021 সালে, হুম। অল প্রাইম মিনিস্টার ম্যান, কিন্তু মূলত অভিযোগটা ছিল তার বিরুদ্ধে। তিনি তার যে তিন ভাই, দুজন ছিল যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, কারাদণ্ড। একজন ছিল মৃত্যুদণ্ড প্রাপ্ত। কিন্তু এই প্রসঙ্গে কালকে একজন সামরিক অফিসারকে আমি করেছিলাম একটি টক শোতে। তিনি খুব আমতা আমতা করে জবাব দিয়েছেন, আমার কাছে ক্লিয়ার হয়নি। যদি জুলার জানেন, আমি তার কাছ থেকেও জানতে চাইবো এটি, বা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, যে একজন বাহিনীর প্রধান যখন বানানো হয়, তার কিন্তু পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে বলে আমি শুনেছি। আমি জানি না এটি কতটুকু সত্য। তো একটি পরিবারে একজন সেনাপ্রধান, তার চার ভাই, তিন ভাই হচ্ছে একদম 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 স্বীকৃত সন্ত্রাসী। একজনের মৃত্যুদণ্ড আছে আর দুজনের আছে যাবজ্জীবন কারাদণ্ড। সেই পরিবারের একজন মানুষকে সেনাবাহিনীর মতো একটি সেন্সিটিভ বাহিনীর, আমরা সবসময় বলে থাকি দেশপ্রেমিক বাহিনী, এবং সেনাবাহিনীর উপর মানুষের কিন্তু আস্থা আছে। দেশের বিভিন্ন সংকট বিপর্যয়ে তারা কিন্তু পাশে দাঁড়িয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বড় বন্যা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু তারা পাশে দাঁড়ায়। সেই বাহিনীর প্রধান এমন একটি সন্ত্রাসী ফ্যামিলি থেকে কিভাবে হলো, সেই প্রশ্ন কিন্তু আমার আছে। এবং তার ব্যাপারে যেটি বলা হচ্ছে যে তিনি গণতন্ত্র, সোজা বাংলা যদি বলে গণতন্ত্র পিছনের দিকে টেনে রাখতে তিনি কাজ করেছেন। ভাইদের অন্যায় ভাবে তারা যাতে বিচারের আওতায় না আসে সেই ব্যবস্থা করেছেন। এবং তার আহ, এবং ইদানিং আমি একটি নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আমরা দেখছি যে অন্তর্জালে একটি কি বলে একটি রিপোর্ট ঘুরছে যে তিনি এই বাহিনীতে থাকার সময় তার ড্রাইভার, তার আর্দালি, আরো কারা কারা যেন অনেক লোক নিয়োগ দিয়েছে টাকার বিনিময়ে। নিশ্চয়ই তার চোখ এড়িয়ে সেটি পারেনি। তো এসব অভিযোগ আসলে আমাদের জন্য খুব লজ্জাজনক। হয়তো কিছু লোক বলতে চান যে না, এরকম অভিযোগ তো এখনো প্রমাণিত হয়নি। কিছু না কিছু তো আছে, না হলে এরকম অভিযোগ কেন আসবে? কালকে ব্রিগেডিয়ার সাখাওয়াতের একটি বক্তব্য আমি দেখেছি। তিনি বলেছেন সামরিক আইনে বা সামরিক বাহিনীতে তিনি রিটায়ারমেন্টে গেল, তার বিচার কিন্তু করা যায়। তার ক্ষেত্রে কিন্তু একটি একটি দৃশ্য আমরা দেখেছি, যে তার বিরুদ্ধে যে আল জাজিরা রিপোর্টটি করেছিল 2021 সালে, তারপর কিন্তু বাহিনীর পক্ষ থেকে কিন্তু তদন্ত করেন, বা আইএসপিআর বারবার প্রতিবাদ দিয়েছে। আমরা দেখেছি তার বিরুদ্ধে যে রিপোর্ট, তার ব্যাপারে যে রিপোর্টটি করা হয়েছিল। আমার মনে হয় সেখানেও এই বিষয়গুলো তদন্ত করার সুযোগ ছিল। কারণ আমরা সেই আল জাজিরা রিপোর্টে যে ফুটেজ গুলো দেখছি, তার যে সন্ত্রাসী ভাই আনিস আহমেদ, তার সাথে বিবাহে তিনি একটি বিবাহের অনুষ্ঠান আছে, তারপর হাঙ্গেরিতে তার সাথে দেখা হয়েছে, নানা কথা আমরা যে ডকুমেন্টারিটা অনেক সময়ের ছিল। সুতরাং তখনই এটির তদন্ত হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। অন্তত পলিটিক্সে বা রাষ্ট্র পরিচালনার পারসেপশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তিনি যদি অন্যায় নাও করে থাকেন, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগগুলো উঠেছিল, সুতরাং সেটি তখনই তদন্ত হওয়ার আহ, প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এখন তার রিটায়ারমেন্টের 3 বছর বা মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দেওয়ার পরে নানা কথা হচ্ছে যে সেনাবাহিনীর আইনে তার বিচার হতে পারে। সরকার বলছে যে আমরা কোনো বাধা দিব না। তাহলে কি তারা বাধা দিলে বিচার হয় না এরকম? আমরা আমরা তো সেটি দেখতে চাই না, আমরা সেটি হোক, আমরা তা চাই না। সুতরাং আমি চাই জুলার সঙ্গে এই সুর মিলে আমি বলতে চাই, দুটি ঘটনায় সুষ্ঠুভাবে তদন্ত হোক, এবং যারা এগুলো করেছেন এবং এখন যারা ইন সার্ভিসে আছে তাদের ব্যাপারেও অনেকের ব্যাপারে কিন্তু তদন্ত করার সুযোগ আছে বলে আমি মনে করি, যাতে এই দুর্নীতিগুলো না পারে। আবার জুলার কি চমৎকার কথা বলেছেন যে এসব দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিও কিন্তু কলুষিত হয়ে গেছে। আজকে বাংলাদেশের পার্লামেন্টে আমরা দেখুন, আমি দু তিনটি উদাহরণ দিই। একজন এমপি আছেন, তিনি তার 4 বছর ধরে জেলে আছেন কুয়েতে, এই পার্লামেন্ট সদস্য। একজন মন্ত্রী আমরা দেখেছি, প্রতিমন্ত্রী ছিলেন, তিনি পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরেছেন, কোন দেশ তাকে ঢুকতে দেয়নি। নিশ্চয়ই আমাদের মনে আছে, তিনি কানাডায় গিয়েছিলেন, দুবাইতে গিয়েছিলেন। আর এক এমপি সাহেব দেখলাম যে তিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে একজন এমপি কে দেশের বাইরে হত্যা করা হয়েছে। নিঃসন্দেহে হত্যা অত্যন্ত নিন্দাজনক। কিন্তু তার বিরুদ্ধে এখন আমরা নানা রিপোর্ট দেখছি যে তিনি সোনা চোরাচালানি, মানি লন্ডারিং ছাড়া নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, এবং তারা একটা নেক্সাস তৈরি করেছিলেন এই দুর্নীতি করার জন্য। সুতরাং
এই যে এইসব দুর্বৃত্তপনার সুযোগে রাজনীতিতে যে খারাপ লোক ঢুকে যাচ্ছে, সেটি কিন্তু আমরা প্রত্যক্ষ করছি। সুতরাং এগুলো ঠেকাতে হলে প্রথমত আমি মনে করি যে দুর্নীতি ঠেকাতে হবে। আর দুর্নীতি যদি না ঠেকানো যায়, কোনো কিছুই করা সম্ভব হয় না এই দেশে। সুতরাং আমি বলতে চাই, এই যে বেনজির আহমেদ, আজিজ আহমেদের নানা দুর্নীতির বিষয় যেসব করা আসছে, সেটি সুস্থ তদন্ত হোক। এবং আমরা চাই না যে মাঝপথে গিয়ে ঠেকে যায়, কারণ দুদকের ভূমিকা আমরা জানি। তারা চুনোপুটিদের ধরতে খুব ওস্তাদ। বড় বড় চাইদের কিন্তু তারা ধরতে পারেন না বা ধরেন না। কারণ আমরা বেসিক ব্যাংকের ব্যাপারে দেখেছি, বেসিক ব্যাংকের আপনার অনুষ্ঠানে আগেও আমি বলেছি, বেসিক ব্যাংকের যে সে আলোচিত চেয়ারম্যান আব্দুল্লাহ বাচ্চু, তার বিরুদ্ধে কিন্তু পার্লামেন্টও বলেছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এখন শুনছি দুদকের তৎপর হয়েছে, বাট তিনি কিন্তু দেশেই ঘুরে বেড়াচ্ছেন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। একটি ব্যাংক শেষ করে ফেলেছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটি দুর্ভাগ্যজনক। হুম। সুতরাং আমি চাই এসব ঘটনার বিচার হোক, এবং এরকম দৃষ্টান্ত যেন আর সৃষ্টি না হয়, আর যেন কোনো বাহিনীর প্রধান এ ধরনের দুর্নীতিতে জড়িয়ে না পড়েন, এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট না করেন। আমি সেই আশা করতে চাই। আসলে এই সংস্থাগুলোর প্রধানদেরকে নিয়ে যখন এরকম আঙ্গুল তোলা হয় বা প্রশ্ন তোলা হয়, সেটা আসলেই মানে সেই সংস্থাগুলি আসলে প্রশ্নের মুখে পড়ে। তো এই একটা সংস্থাগুলো জিনিস প্রশ্নের। আমি যদি হ্যাঁ। একটু অ্যাড করতে পারি, সরি, জি, হ্যাঁ, সরি, বলেন। আপনি শেষ করুন। না না না, শেষ করে না, সেটা আমি হচ্ছে যে আরেকটা দেখুন, তথ্য দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে জি জি এই যে প্লিজ। বেনজির আহমেদের যে ফ্ল্যাট গুলি কিনা হয়েছে বলতেছে, এটা কিন্তু দেখা গেছে খুব মজার একটা বিষয়। সেটা হচ্ছে যে 2353 বর্গ ফুট ফ্ল্যাট, দুইটা ফ্ল্যাট কিনেছে, যেগুলোর দাম মাত্র 56 লাখ টাকা করে। বনানীর মতো জায়গায়, গুলশানের মতো জায়গায় একটা ফ্ল্যাট 56 লাখ টাকা পাওয়া যায় বা 53 লাখ টাকা পাওয়া যায়, এটা তো মানে আমি কি বলবো, অসম্ভব। এখানে আর লজ্জা পাবে আমার মনে হয়। এবং গুলশানে কিছুদিন আগেও তো আমরা দেখেছি গুলশানের একটা আহ, মানে প্রতি বর্গ ফুট জমির দাম এখানে মানে আমি যেটা যতটুকু জানি 166 মার্কিন ডলার, অর্থাৎ 19,422 টাকা করে পড়ে প্রতি জমির দাম বর্গ না, ফুট। ফ্ল্যাটের, ফ্ল্যাটের ফ্ল্যাটের যে প্রতি বর্গ ফুটের, ইয়েস, রাইট, থ্যাংক ইউ রাইট ভেরি রাইট মাচ। রাইট। হ্যাঁ, প্রতি বর্গ ফুটের দাম হচ্ছে 19,422। ওখানে 2,200 353 বর্গ ফুটের তাহলে দাম কত হয়? যাই হোক, এই এই যে তথ্য গোপন করা বা দাম কমানো, এটাও তো খুবই মানে লজ্জাজনক। আমার কাছে মনে হয় একটা সরকারি কর্মকর্তা ছিলেন তিনি, তিনি এই কাজ করেছেন, এটা আসলেই অনেক লজ্জাকর। আপা, জুলহাস, এই আপনি এই এই প্রসঙ্গে জুলহাসের পরে আমি একটু বলবো যে আমাদের যে এমপি সাহেবরা যে না তাদের সম্পদের হিসাব দিয়েছেন, আমি সেটি বলবো। আগে জুলহাস একটু বলুন। জি, জুলহাস না, আপনাকে। আমার তেমন কিছু অ্যাড করার নেই। ইলিয়াস ভাই খুব চমৎকার করে বলেছেন। আমার যেটা হচ্ছে যে দেখুন, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা, হুম। একটা হচ্ছে সেনাবাহিনী এবং আরেকটা পুলিশ। পুলিশ সরাসরি জনগণের সাথে কাজ করে এবং রাষ্ট্রের অনেকগুলো উপাদানের সাথে সরাসরি সম্পৃক্ত। সেনাবাহিনী একটা বিশেষায়িত সংস্থা এবং তাদের একটা অন্যরকম ফোকাস আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য। সেই জায়গাগুলোতে আহ প্রশ্ন, এরকম গ্রস ভায়োলেশনের প্রশ্ন আসলে নানা রকম ইরেগুলারিটিস হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে। সেটা যদি মিনিমাম লেভেলে হয়, সেটি হয়তো বা ঠিক আছে, বা অনেক সময় সেগুলোকে আহ, মানুষ, জনগণ ইগনোর করে। ক্রস ভায়োলেশনের কথা যখন আসে, এবং এই ধরনের ভায়োলেশন যখন আসে, তখন সেটা কিন্তু সত্যি সত্যি আমাদেরকে কনসার্ন করে। কারণ এই দুটো সংস্থা এত গুরুত্বপূর্ণ সংস্থা যে রাষ্ট্রের এই সংস্থাগুলোর মাথা যদি ঠিক না থাকে, এই রাষ্ট্রের এই সংস্থাগুলো যদি উচ্চ পর্যায়ের যে হায়ারার্কি যেটা আছে সেইখানে যদি এরকম গ্রস ভায়োলেশনের বড় বড়, এত বড় ভায়োলেশন অভিযোগ আসে, অভিযোগটাই কিন্তু এখানে অনেকটা আমাদেরকে নার্ভাস করে দেয়। এবং রাইট। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে অস্তিত্ব, ভবিষ্যৎ যে দিক নির্দেশনা, সেই জায়গাগুলো কিন্তু প্রশ্ন প্রশ্নবিদ্ধ করে। এই প্রশ্নবিদ্ধ বিষয়গুলো করে। অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাইট। এটুকু আমার অ্যাড হুম। করা। হ্যাঁ, ইলিয়াস, আপনি কিছু বলতে চাচ্ছিলেন। আপনি আপনি যে ওই বেনজির আহমেদ সাহেব, আমি রিপোর্টে দেখেছি তিনি যে ফ্ল্যাট কিনেছেন একসঙ্গে চারটি, তিনি দাম দেখেছেন পার স্কোয়ার ফিট 2,000 টাকা বা সামথিং, এরকম দেখিয়েছেন, এবং ফ্ল্যাটের দাম পানির দামে দেখেছেন। না, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি যে মানে পুরা এবার যে ফ্ল্যাটটার দামই 56 লাখ টাকা। ওই দুই তো হাজার পার স্কোয়ার ফিট দুই চারশো হাজার টাকা তেতাল্লিশ বর্গ ফিট some- দুইটা কিনেছে, আর দুইটা কিনেছে 353 বর্গ ফিটের ফ্ল্যাট। সেই ফ্ল্যাট গুলোর না, দাম, আপনি এক আপনি একটা আ- ফ্ল্যাটের দামই 56 লাখ টাকা। আপনি এটা আসলে দেখুন,
আপনি দেখুন আমাদের যে এবারে 7ই জানুয়ারি নির্বাচনটি হলো, সে নির্বাচনে যারা প্রার্থী ছিলেন সবাই তো আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, এর বাইরে জাতীয় পার্টির অল্প কয়েকজন প্রার্থী ছিল। সেখানে দেখবেন যে তারা যে হলফনামা দিয়েছেন, তাদের যে সম্পদের বিবরণী দিয়েছেন, সেখানে দেখিয়েছেন স্বর্ণের বড়ি 200 টাকা, বসুন্ধরা ফ্ল্যাট 300 টাকা। আমরা কিন্তু নানা হাস্যকর জিনিস দেখেছি, কিন্তু আমি শুনেছি, আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে এগুলো কি নির্বাচন কমিশন দেখেন না? তো তিনি তখন বলেছিলেন যে এগুলো নির্বাচন কমিশনের কাজ না, তারা শুধু দেখে যে হলফনামা দিলেন দিয়েছে কিনা, কিনা। আপনি দিয়েছে কিনা। আপনি দেখুন, এটি আসলে ওই পার্লামেন্টে যেরকম সংবাদপত্রের সার্কুলেশন সংখ্যা বলা হয়, আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, বিষয়টা কিন্তু সেরকম। যেমন যে পত্রিকাটি 1 কপিও চলে না, সেটি দেখা সার্কুলেশন দেখালো 1.5 লাখ। যে পত্রিকাটি আপনি কি কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না, সে পত্রিকার সার্কুলেশন দেখা হয় 2 লাখ 2.5 লাখ। একইভাবে এমপি সাহেবরা যে সম্পদের বিবরণী দিয়েছেন, সম্পদ তো বেড়েছে, অনেকে হাজার গুণে বেড়েছে, 100 150 গুণ বাড়া কোনো বিষয়ই না। তো সেগুলো কিন্তু কোনো তদন্ত হয় না। তো আমি যে কথাটা আগেও বলেছি, একজনকে জিজ্ঞেস করছিলাম, বললো যে নির্বাচন কমিশনের এটি দায়িত্ব না, তারা শুধু হলফনামা পেলেই হয়। হুম। আমার প্রশ্ন হচ্ছে, দুদককে দুই একটা কেস স্টাডি ধরে তদন্ত করতে পারে না? যে তিনি এই 5 বছরে একজন যে পার্লামেন্টে যিনি সংসদ সদস্য হন, তার তো কাজ আইন প্রণয়ন করা। তিনি হঠাৎ করে তার সম্পদ 1 150 গুণ বা 500 গুণ কিভাবে বাড়ালেন? নাম্বার 2, এই সম্পদের তিনি দাম দেখাচ্ছেন যে তার স্ত্রী 200 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণের দাম 200 টাকা, 1 ভরি স্বর্ণ 300 টাকা। এটি আবার এটি ধামাচাপা দেওয়ার জন্য বলা হয়, তিনি যখন কিনেছেন সেই সময় দাম দেখানো হয়। তো 500 টাকা 1000 টাকার স্বর্ণের বড়ি বাংলাদেশে কবে ছিল, সে প্রশ্ন কিন্তু আমার। একই সঙ্গে যে বসুন্ধরা ফ্ল্যাটের দাম এত কম দেখানো হয় বা অন্যান্য বিভিন্ন জায়গায় দেখেছি, সেই দামটি কখন ছিল আসলে? এদেশে এখন মানুষের খুব গাসা হয়ে গেছে, নির্বাচন কমিশনের গাসা হয়ে গেছে, দুদকের গাসা হয়ে গেছে, এবং পাবলিকের গাসা হয়ে গেছে। যেমন কোনো পাবলিক প্রশ্ন করে না, এই টিয়ারের গম, টিয়ার কাবিখের গম এমপি ভাগ করেন, কোন রাস্তা হবে সেটি এমপি টাকা বরাদ্দ দেন, এগুলো তো এমপির কাজ না। তিনি আইন প্রণয়ন করবেন, স্থানীয় সরকার তারা এটি বাস্তবায়ন করবে, যত উন্নয়ন কাজ তারা বাস্তবায়ন করবে। আজকে উপজেলা পরিষদ, আমরা নানা সমালোচনা করি, বাট উপজেলা পরিষদ হওয়ার পর কিন্তু একটি ঘটনা কাজ হয়েছে, সবগুলো অফিসের একটি ব্রাঞ্চ সেখানে গিয়েছে। আগে কিন্তু দৌড়ে মানুষকে, ধরুন সমাজ সেবা আমার একটি কাজ, আমার সেই জন্য জেলা সদরে দৌড়ে যেতে হতো, এখন হুম। কিন্তু যেতে হয় না। সেখানে এরকম অনেক অনুষ্ঠান, 22টে না 23টে যেন প্রতিষ্ঠান এখন উপজেলা সদরে আছে, মানুষের দোরগোড়ায় কিন্তু সেবা গিয়েছে, কিন্তু বাট সেখানে এমপি সরি ঘোরান। এবং তিনি উপজেলা পরিষদের যে চেয়ারম্যান আছেন, তারও সেটিরও তিনি উপদেষ্টা, মানে এমপি বাদে কোনো কাজকে, কোথায় ব্রিজ হবে, কোথায় রাস্তা হবে, কে ভাতা পাবে, স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার হুম। কে হবে, একটি একটি কলেজের একটি কলেজের মেম্বার আমি, যেখানে মাস্টার ডিগ্রি ডিগ্রি পড়ানো হয়, 2 পাস লোককে আওয়ামী লীগ করে কিভাবে আমি দিব, সেটাই এমপি ঠিক করেন। তো এটা তো হওয়া উচিত না, কিন্তু এখন সেগুলি ইলিয়াস, আমরা হচ্ছে। এই বিষয়ে আলোচনা আরেকদিন বসবো। আজকে আমরা আরেকটা বিষয়ে যেতে যাচ্ছি। এগুলি তো জি। অনেক আলোচনা আমরা করলে আসলে এত আলোচনার বিষয় কোনটা ছেড়ে আসলে কোনটা করব।